23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুর্দিকে বিশেষ করে গণমাধ্যমে আওয়ামী লীগকে কেন্দ্র করে গত 2 বছরের আওয়ামী লীগের এক ধরনের পোস্টমর্টেম, সামনের দিকে আওয়ামী লীগ যাত্রা করতে চাইলে কোন পথ তারা বেছে নেবে, কোন পথ বেছে নেওয়া তাদের জন্য সুবিধাজনক হবে, বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কথা বলা গণমাধ্যমের এবং বিভিন্ন সোর্সের নানা ধরনের তথ্য নিয়ে বেশিরভাগ গণমাধ্যমই একটা দুইটা করে স্পেশাল নিউজ করার চেষ্টা করছে। এরই মাঝে দৈনিক সমকাল একটা ইন্টারেস্টিং নিউজ করেছে, যেখানে তারা সেই কৌশলের সন্ধান করেছে যে কৌশলে আওয়ামী লীগ ফিরতে চায়। আওয়ামী লীগ রাজনীতিতে কোন কৌশলে ফিরতে চায় সেটা যেমন তারা পর্যালোচনা করেছে, তেমনি আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপটটা কি, মামলা সহ নানা ধরনের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের ফেরাটা কতটা সুদূর প্রসারী হবে, কতটা দ্রুত হবে, কতটা বাস্তবতাসম্মত, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন দিকে কিভাবে মুভ করছেন, এই ব্যাপারগুলো উঠে এসেছে। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি আওয়ামী লীগ কোন পলিসিতে ফিরতে চায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। চাই এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে উঠে আসা খবর আপনাদেরকে শেয়ার করতেই পারি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এরকম একটা কৌশল অবলম্বন করতে চায় বলে ওই গণমাধ্যমের ভাষ্য, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে চায় বিএনপির সঙ্গে বিরোধী দল জামাত এবং এনসিপির ক্ল্যাশটা যেন বেড়ে যায় এবং জুলাই আন্দোলনের পক্ষের শক্তির মধ্যে ঐক্যটা যেন নষ্ট হয়ে যায়, অনৈক্য তৈরি হয় এবং ফাটল তৈরি হয়। যে ফাটল এবং অনৈক্যকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এক ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করার স্কোপ পাবে। জলটা ঘোলা হবে, জলটা ঘোলা হলে তারা মাছকে এক ধরনের হিপনোটাইজ করতে পারবে, কারণ ঘোলা পানিতে মাছ শিকারীর অবস্থান কিন্তু বুঝতে পারে না। স্বচ্ছ জলে মাছ খুব সহজেই শিকারীর অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারে। এই কারণেই আপনি স্বচ্ছ জলে খুব সহজেই কিন্তু মাছ ধরতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কতটা অথেন্টিক। জুলাই আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন তাদের মধ্যে অনৈক্য তৈরি করা, তাদের মধ্যে ফাটল তৈরি করা, সেই ফাটলে ইন্ধন দেয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে তাদের ফাটল আরও বড় করা এবং সেটা করতে পারলে সেখান থেকে বেনিফিট আদায় করা, ব্যাপারটা কি অতটা সহজ? আর আওয়ামী লীগ ফিরছে, ধরে নেওয়া যাক যে আওয়ামী লীগ আগামীকাল ফিরবে, তাহলে কি আপনার মনে হয় যে আগামীকাল আওয়ামী লীগ ফিরছে এই কনফার্ম নিউজ কানে আসা সত্ত্বেও জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তারা বিভক্ত থাকবেন, তারা নানা দলে বিভক্ত থাকবেন? আমার মনে হয় না যে তারা নানা দলে বিভক্ত থাকবেন। আজকে বিএনপি এবং জামাতের মধ্যে যে যোজন যোজন দূরত্বের ফাটল তৈরি হয়েছে, সেই ফাটলও এক নিমিষে জোড়া লেগে যাবে যদি কনফার্ম নিউজ হয় যে আগামীকালকে আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে। আওয়ামী লীগকে ঠেকাতে তারা সবাই একজোট হবে, যেমন আজকে 23 জুন উপলক্ষে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানোর জন্য বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সবাই মাঠে নেমেছে। এই ব্যাপারটাই ঘটবে। তাহলে আওয়ামী লীগ কীভাবে ফিরবে? সমকাল বেশ কিছু পয়েন্টে কথা বলেছে। সেই পয়েন্টগুলোর মধ্যে তাদের আওয়ামী লীগের একটা বড় প্ল্যান যেটা ছিল সেটা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক হারে ঝটিকা মিছিল করা। সেই প্ল্যানটা এক অর্থে ভেস্তে গেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক হারে শোডাউন করার ব্যাপারটা আর তাদের হচ্ছে না কিংবা হলো না। তাহলে তারা বিকল্প পথের অনুসন্ধান করবে। সেই বিকল্প পথটা কি আমরা জানি না। সেই বিকল্প পথের অনুসন্ধানটা সমকালও ঠিকভাবে দিতে পারেনি। তবে আওয়ামী লীগ একটা কৌশল, বেশ মোদ্দা কৌশল নিয়েছিল, যেটা অনেকেই একটু অবাক হয়েছেন, ব্যক্তিগতভাবে আমিও অবাক হয়েছি। সেটা হচ্ছে শেখ হাসিনার ফেরার ঘোষণাটা। শেখ হাসিনা নিজে থেকেই বলছেন আমি দেশে ফিরব। শেখ হাসিনা বলছেন যে আমি যেভাবে গেছি সেভাবেই আসব, আমার জন্য বিমান পাঠাও, আমার ট্রাভেল পাস দিয়ে দাও, আমি দেশে ফিরব। এই ঘোষণাতে অনেকের মধ্যে আতঙ্কের জন্ম হয়েছে। কেন আতঙ্কের জন্ম হয়েছে? কারণ শেখ হাসিনা যদি ফিরে আসেন, প্রত্যর্পণ চুক্তির বাইরে ব্যক্তিগত উদ্যোগে যদি শেখ হাসিনা ফিরেন,
তাহলে অনেকটা শেখ হাসিনা অনেকের কাছে বীর হিসেবে আখ্যা পেয়ে যেতে পারেন। তাতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিরোধী দলের অবস্থানও দুর্বল হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে যদি নিয়ে আসা যায় তাহলে সেই অবস্থানটা মানে বীরের বেশের অবস্থানটা শেখ হাসিনার থাকবে না। শেখ হাসিনা কেন সাহস দেখালেন বীরের বেশে আসার? যদি শেখ হাসিনা সত্যিই মানে নিজে থেকে ফেরেন তাহলে বিমানবন্দরে একটা বড় জটলা হবে। বিমানবন্দরে যদি জটলা হয়, লক্ষ লক্ষ মানুষের জটলা হয়, তাহলে সেটাকে ভেদ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হবে। নাম্বার 1। নাম্বার 2, শেখ হাসিনা ফিরলে সরকারের প্রধান কর্তব্য হবে তাকে জেলে ভরা। দ্বিতীয় কর্তব্য হবে তার যে শাস্তি সেই শাস্তি কার্যকর করা, এবং তার শাস্তি যেন কার্যকর হয় সেটা বাস্তবায়ন করার জন্য জামাত এবং এনসিপি এবং তার যে মিত্র শক্তি এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তারা মাঠে জোরদার আন্দোলন শুরু করবে। শেখ হাসিনার ফাঁসি চায়, একদিকে তারা আন্দোলন করবে, অন্যদিকে সরকার যদি এতটুকু মুভমেন্টও দেখায় যে সরকার শেখ হাসিনার ফাঁসি দিতে যাচ্ছে, তখন আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে। এই দুই পক্ষ মাঠে নামলে সরকার নিজেরা দিশেহারা হয়ে যাবে। এরকম বিব্রতকর পরিস্থিতি, বিরক্তিকর পরিস্থিতি, বিপজ্জনক পরিস্থিতি কোনোভাবেই প্রত্যাশা করবে না বর্তমান সরকার। সেই কারণে শেখ হাসিনা যতই ফিরতে চান না কেন তাকে ট্রাভেল পাস দেয়া হবে না। এটা বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের খবর গণমাধ্যমে আসতেও আমরা দেখেছি। এখন আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা কি? আওয়ামী লীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা রয়েছে 1868টি, আসামি প্রায় 2.25 লাখ। এই মুহূর্তে সমকাল যে তথ্য দিচ্ছে, মামলা 1868টি মামলা, আসামি 2.25 লাখ। এবং মজার ব্যাপার হচ্ছে এই 1868টি মামলার মধ্যে শেখ হাসিনার নামে মামলা 663টি। আপনি চিন্তা করতে পারছেন যে একটা মানুষের বিরুদ্ধে মামলা 663টি। মানে ব্যাপারটা এরকম যে বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই, মানে এমন কোনো থানা নাই যে থানায় শেখ হাসিনার নামে মামলা হয়নি। এত মামলা করে লাভটা হয়েছে কি? আদতে এত মামলা করার কি কোনো প্রয়োজন আছে? একটা মামলাতে তো শেখ হাসিনার ফাঁসি রায় এসেছে, তাহলে এই বাকি 662টা মামলার কি দরকার ছিল? এতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মামলার মেরিট নষ্ট করে ফেলা হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনা এবং তার দল এটা উপস্থাপন করার সুযোগ পেয়ে গেছেন যে এই মামলা, যে মামলার বিচার হয়েছে, রায় হয়েছে, এটাও এই রাজনৈতিক প্রতিহিংসার মামলা। রাজনৈতিক প্রতিহিংসার মামলা ছাড়া একজন ব্যক্তির বিরুদ্ধে কখনো 663টা মামলা একটা দেশে হতে পারে না। খুব সহজেই তিনি আন্তর্জাতিক পর্যায়কে এটা বোঝাতে সক্ষম হবেন যে যেটার রায় হয়েছে সেটাও রাজনৈতিক প্রতিহিংসার মামলা। তাতে হবে কি? তাতে ওই বিচারটা বিতর্কিত হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যত ভ্যালিড মামলা রয়েছে সবগুলোর মেরিট নষ্ট হয়ে যাবে। তার মানে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশটা করে ফেলেছি গণহারে এই মামলা করে, এবং তখন ইউনূস সরকার প্রচণ্ড প্রতাপে সেগুলো উৎসাহিত করেছে, উৎসাহ দিয়েছে, যত পারো মামলা করো, শেখ হাসিনার নামে মামলা করো প্রধান আসামি করে, আর 200-500 আসামি করো যাদের কাছ থেকে তোমরা মানে বিভিন্ন পরিচয়ে জুলাই যোদ্ধা, সমন্বয়ক, সহ সমন্বয়ক, অতি সমন্বয়ক, এটা নিয়ে নাটকও হয়েছে। মানে নাম্বার 1 সমন্বয়ক, 1 নম্বর সমন্বয়ক হাবি শাখা, 2 নম্বর সমন্বয়ক ভাবি শাখা, এরকম বিভিন্ন শাখা, মানে সরাসরি তো আর ঢাবি বলতে পারে না, ভাবি, হাবি, খাবি, এরকম শাখার বিভিন্ন সমন্বয়কের জন্মও হয়েছে। সেই সমন্বয়করা ব্যবসা করেছে, মামলা ব্যবসা করেছে। এই মামলা ব্যবসা করে তারা টাকার মালিক হয়েছে। গত মানে ইউনূসের শেষের 1 বছরে সুইস ব্যাংকে টাকা জমার পরিমাণ 42% বেড়েছে। এই মানে গত 1 বছরে, 1-1.5 বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে 1000-এরও বেশি। তো এই মানুষগুলো কারা? হঠাৎ করে এত টাকার মালিক হলো এরা কারা? একেবারে দৃশ্যমান। এরাই তো তারা যারা মামলা ব্যবসা করেছে, এরাই তো তারা যারা থানায় গিয়ে একটা মামলা করবে বলে পণ করেছে, প্ল্যান করেছে, বাড়িতে বসে কোন মামলা করা যায়, কিভাবে করা যায়। আচ্ছা, এই মামলা করব, শেখ হাসিনা প্রধান আসামি, 2 নম্বর আসামি স্বরাষ্ট্রমন্ত্রী, 3 নম্বর আসামি অমুক, হয়তো স্থানীয় এমপি,
এইবার স্থানীয় আওয়ামী লীগের বড় নেতা, স্থানীয় আওয়ামী লীগের ওই মানে পাতি নেতা, এরকম কয়েকটা 5-7টা দেওয়ার পরে এইবার 200 জনের কিংবা 300 জনের তারা একটা তালিকা তৈরি করে কাদের কাছ থেকে টাকা ইনকাম করা যায়, তারা কারা টাকাওয়ালা, কাদেরকে ফোন দিলে নাম কাটানোর জন্য 2-4 লাখ টাকা এমনিই দিয়ে যাবে। এই যে ব্যবসা, এই যে বাণিজ্য ফেঁদে বসা হয়েছিল ডক্টর ইউনূসের আমলে, সেই বাণিজ্যটাই আজকে আওয়ামী লীগকে প্রাসঙ্গিকতা দিচ্ছে এবং এই প্রাসঙ্গিকতাটা ফিরিয়ে দিয়েছে মূলত ইউনূস সরকারের এই মামলা বাণিজ্য এবং দুঃশাসনের চিত্র। এই যে ঘটনা, এখানে সমকাল যদিও বলছে যে কারাগারে 3 শতাধিক নেতা, কারাগারে 3 শতাধিক নেতা, তার সাথে কারাগারে হাজার হাজার আওয়ামী লীগের কর্মী রয়েছে যাদেরকে জামিন না দিয়ে কারাগারে রাখা হয়েছে ইউনূসের আমলে একেবারে গোটা সময় জুড়ে। কাউকে যদি জামিন দেওয়া হয়েছে তাকে আবার জেল গেটে নতুন করে অ্যারেস্ট করে নতুন মামলায় ঢোকানো হয়েছে। এই বাণিজ্যগুলো চলেছে। তাহলে আওয়ামী লীগকে মানে আমরা আমাদের ভুলেই প্রাসঙ্গিক করে দিয়েছি। আমরা আমাদের মামলা ব্যবসা করতে গিয়ে শেখ হাসিনার নামে মামলাটাকে একেবারে হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার মামলা, এটা একেবারে পাগলেও বুঝবে যে এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসার মামলা। এভাবে আওয়ামী লীগ এটাকে প্রতিষ্ঠিত করতে পারবে খুব সহজে। সুতরাং আওয়ামী লীগ যে মাত্র 2 বছর না যেতেই ফেরার পরিকল্পনা করছে, শেখ হাসিনা দেশে ফেরার সাহস দেখাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এত শোডাউন করছে যে সরকারও এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগে নতুন সরকারের মেয়াদ যখন মাত্র বয়স যখন মাত্র 4 মাস, সেই সময় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেনাবাহিনী তারা মাঠে নিয়োজিত করবে, যেটা সরকারের জন্য খুবই ক্ষতিকর সিদ্ধান্ত। সব মিলিয়ে আমার মনে হয় যে যতটা প্রতিকূল পরিবেশ আওয়ামী লীগের থাকার কথা ছিল ততটা প্রতিকূল পরিবেশ আওয়ামী লীগের তো নেই, তার 10% প্রতিকূল পরিবেশও তাদের জন্য নেই। এবং এর জন্য আপনি যদি কাউকে দায়ী করতে চান কিংবা আওয়ামী লীগের হয়ে কাউকে যদি আপনি থ্যাঙ্কস দিতে চান, তাহলে সেই বিগ থ্যাঙ্কসটা দিতে পারেন ডক্টর ইউনূস এবং তার গংকে। দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।